প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারে। আমরা আজকে আইসিটির এইচএসসি আইসিটির খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। এইচএসসি আইসিটির চ্যাপ্টার 2 এর নাম আমরা জানি তো নাকি? চ্যাপ্টার 2 এর নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। তো প্রাথমিক পর্যায়ে আমরা যা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম নিয়ে আলোচনা করছি। পরবর্তী পর্যায়ে আমরা নেটওয়ার্কিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো কমিউনিকেশন সিস্টেমের যে আলোচনাটুকু, সেই আলোচনাটুকুর আগে আমরা একটু জেনে নিই যে কমিউনিকেশনের জন্য মোট কতটি মৌলিক ধাপ প্রয়োজন। কমিউনিকেশনের জন্য সর্বমোট 5টি মৌলিক ধাপ প্রয়োজন, এবং এই 5টি মৌলিক ধাপের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি ধাপ হচ্ছে মাধ্যম বা মিডিয়াম। মাধ্যম বা কি মিডিয়াম। মিডিয়াম আমরা জানি মূলত দুই প্রকার, ওয়্যার এবং ওয়্যারলেস। সো এই ওয়্যার এবং ওয়্যারলেসের বিস্তারিত একটি ছক আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। যাদের কাছে এটি নাই সেটি তারা স্ক্রিনশট তুলে নিতে পারো। এখান থেকে আমরা বিস্তারিত আলোচনাগুলো সম্পূর্ণ আলোচনায় যাব। তো এই ওয়্যারের মধ্যে দুইটি এখানে অংশ আছে। একটি হচ্ছে কোএক্সিয়াল কেবল। এখানে আমরা দেখতে পাচ্ছি কোএক্সিয়াল কেবল, যা পূর্ববর্তী ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে। যারা ক্লাসটি করনি, ক্লাসটি করে নিবে প্লেলিস্ট থেকে। এবং তার পরবর্তীতে আলোচনা করা হয়েছিল টুইস্টেড পেয়ার কেবল নিয়ে। টুইস্টেড পেয়ার কেবলটিও কোএক্সিয়ালের পরে প্লেলিস্টে সাজিয়ে দেওয়া আছে। আশা করি তোমরা সেখান থেকে ক্লাসটি করে নিতে পারবে। এবং আজকে আমরা যে আলোচনাটুকু করব সে আলোচনাটুকু হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে। কি নিয়ে আলোচনা করব? ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে। সো ফাইবার অপটিক্যাল কেবল এই তার মাধ্যমগুলোর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ আলোচনা, কেননা এই ফাইবার অপটিক্যাল কেবল থেকে হিউজ পরিমাণ কোশ্চেন এইচএসসি, অ্যাডমিশন এবং জব সেক্টরে এসে থাকে। তো আমরা এই টপিকটাকে একটু আলাদা গুরুত্ব দিয়ে বিবেচনা করব। তো ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে আলোচনার আগে আমরা সরাসরি চলে যাই ফাইবার অপটিক্যাল কেবলে। তোমাদের সামনে যে চিত্রটি দেখছো এবং যে প্যাটার্নটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবলের। হ্যাঁ, তো ফাইবার অপটিক্যাল কেবলে আলোচনায় যাওয়ার আগে আমরা সেই ফাইবার অপটিক্যাল কেবলের পুরো মিনিংটুকু জেনে আসি। ফাইবার অপটিক্যাল কেবলের প্রথম শব্দ ফাইবার। ফাইবার অর্থ তন্তু। তন্তু বলতে মূলত সূক্ষ্ম কাচের তন্তু, সূক্ষ্ম স্বচ্ছ কাচের তন্তুকে বোঝানো হচ্ছে। এবং এখানে আমরা কাচ বললে একটু ভুল হবে, কারণ বাজারে এমনও ধরনের ফাইবার অপটিক্যাল কেবল ব্যবহার করা হয় যেটি কাচের নয়, প্লাস্টিকের। কিসের ব্যবহার করা হয়? প্লাস্টিকের কাচের তন্তু। ঠিক আছে। সো এই যে ফাইবার অপটিক্যাল কেবলে যে কাচের তন্তুটুকু আমরা ব্যবহার করছি, সেই কাজটুকু মূলত মাল্টি কম্পোনেন্ট কাজ, মানে একাধিক উপাদানের সমন্বয়ে এই স্বচ্ছ, অতিরিক্ত স্বচ্ছ মাত্রার কাজটি পাওয়া যায়। কেননা কাজটি স্বচ্ছ হওয়া লাগবে। হ্যাঁ, এবং মাল্টি কম্পোনেন্টে কিছু বাইরে আলোচনা করা যাক। মাল্টি কম্পোনেন্টে বেশ কিছু উপাদান প্রয়োজন হয়ে থাকে। এক এক ধরনের উপাদান দিয়ে এই কাজটি তৈরি হয়। সোডা, বোরোসিলিকেট, সোডিয়াম, বোরন এবং সিলিকন দিয়ে এই ধরনের কাজ তৈরি করা হতে পারে। সোডা অ্যালুমিনা সিলিকেট, ঠিক আছে, সোডা লাইম সিলিকেট, এই ধরনের উপাদান দিয়ে মূলত এই ধরনের কাজ তৈরি করা হয়, যে কাজটি অত্যাধিক মাত্রায় স্বচ্ছ হতে হয়। ঠিক আছে। এবং আমরা এতক্ষণ আলোচনা করলাম কিন্তু ফাইবার নিয়ে। কি নিয়ে আলোচনা করলাম? ফাইবার নিয়ে আলোচনা করলাম। এবার যেটা নিয়ে আমরা আলোচনা করব, অপটিক্যাল। অপটিক্যাল বলতে মূলত আলোকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? আলো। তো আলোর বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করতেই হয়। সেটি হচ্ছে অপটিক্যাল বা আলো মূলত ফাইবার অপটিক্যাল কেবলে দুই ধরনের ব্যবহার করা হয়। পূর্বে ব্যবহার করা হতো এলইডি, লাইট ইমিটিং ডায়োড, এবং বর্তমানে ব্যবহার করা হয় লেজার। কি ব্যবহার করা হয়? লেজার। তো লাইট ইমিটিং ডায়োড এবং লেজারের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এলইডি, আমরা আমাদের বাসাতে এলইডি ব্যবহার করি না। আমরা যে এলইডি গুলো ব্যবহার করি, এগুলোর মধ্য দিয়ে যে আলোক সঞ্চালন গুলো হয় তার তরঙ্গ দৈর্ঘ্য সুনির্দিষ্ট না, অর্থাৎ আলোটি বিক্ষিপ্তভাবে ছড়িয়ে যাওয়ার ফলে তরঙ্গ দৈর্ঘ্য সুনির্দিষ্ট না হওয়ার ফলে খুব বেশি দূর যেতে পারে না। হ্যাঁ, এবং আমরা যে লেজারের কথা বলছি, লেজারের সাথে কম বেশি আমরা সবাই পরিচিত। অনেকে ছোটবেলায় মেলাতে গিয়ে টার্গেট লাইট ব্যবহার করেছো। মূলত ওই টার্গেট লাইট গুলো বা লেজারের বৈশিষ্ট্য কি? সে অনেক দূরত্বে সূক্ষ্ম একটি আলো অনেক দূরত্ব অতিক্রম করে যেতে পারে। তো লেজার এত দূর অতিক্রম করার কারণটি কি? আসল রহস্যটুকু কি? কারণ লেজারের তরঙ্গ দৈর্ঘ্য বিক্ষিপ্ত না এলইডির মতন, তার তরঙ্গ দৈর্ঘ্য সুনির্দিষ্ট এবং সেটি অনেক দূরত্ব অতিক্রম করতে পারে। এবং লেজারের দুই ধরনের মাত্রার লেজার ব্যবহার করা হয়, 1300 ন্যানোমিটার এবং 1500 ন্যানোমিটার। তবে বর্তমানে 1500 ন্যানোমিটার তো অধিক দূরত্ব অতিক্রম করতে পারে, তাই একচেটিয়া ভাবে লেজার হিসাবে 1500 ন্যানোমিটার লেজারটি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা হচ্ছে। সো আমরা ফাইবার অপটিক্যালের ফাইবার সম্পর্কে, কাঁচ বা প্লাস্টিকের তন্তু সম্পর্কে ধারণা পেলাম, এবং ধারণা পেলাম অপটিক্যাল অর্থাৎ আলোর
ধরন সম্পর্কে। এবার আমরা চলে আসবো ফাইবার অপটিক্যাল কেবলের বেসিক থিমে, মূলত ফাইবার অপটিক্যাল যেভাবে তৈরি হয়েছে। সো ফাইবার অপটিক্যাল কেবল এখানে আমরা 3টি লেয়ার দেখিয়েছি, মূলত বোর্ড বইয়ের আলোচনা এই 3টি লেয়ার রয়েছে। এর বাইরেও এখানে বেশ একটি আলোচনা রয়েছে, বাফারের আলোচনা রয়েছে। মূলত এটা হচ্ছে বাফার অংশটুকু বোর্ড বইয়ের আলোচনায় নাই, তারপর ওটা নিয়ে অতটুকু বিস্তারিত আলোচনা না করে আমরা যে মূল 3টি অংশ রয়েছে সেই 3টি অংশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ফাইবার অপটিক্যাল কেবলের সবার ভেতরে যে অংশটুকু থাকে তাকে বলা হয় কোর। কোর বলতে ওই যে কাচের তন্তুটুকু, ঠিক আছে, তাকে ঘিরে যে অংশটুকু থাকে তাকে বলা হয় ক্ল্যাড বা ক্ল্যাডিং। এখন প্রশ্ন আসতে পারে কোরের কাজ কি এবং ক্ল্যাডিং এর কাজ কি? কোরের কাজ তো হচ্ছে একদম স্বচ্ছ একটা কাজ যার মধ্যে দিয়ে আলো পরিবহন মানে লেজার পরিবহন হবে, কিন্তু ঠিক ক্ল্যাডিং এর কাজটুকু কি? তোমরা এখানে যে অংশটুকু দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবলের প্রস্থচ্ছেদ। তো আমি যদি সেই ফাইবার অপটিক্যাল কেবলের দৈর্ঘ্যচ্ছেদ তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে খেয়াল করে দেখো। আমি এখানে একটা ফাইবার অপটিক্যাল কেবল আঁকানোর চেষ্টা করছি, এখানে একটা ফাইবার অপটিক্যাল কেবল আঁকানোর চেষ্টা করলাম, এবং আমি লাল যে অংশটুকু দ্বারা যা বোঝাতে চেয়েছি সেটা মূলত কোর। কি বলছি? কোর। কোরের প্রতিসারাঙ্ক ক্ল্যাডের প্রতিসারাঙ্ক থেকে বেশি। সো কোরের ভিতর দিয়ে কি প্রবাহিত হয়? কোরের ভিতর দিয়ে আমরা যা জানি যে লেজার পরিবহন হয়। কি হয়? লেজার। তো আমরা জানি যে আলো যখন কোনো স্বচ্ছ কাচে পড়ার পর সেটি কিন্তু কাচ ভেদ করে বায়ু বা পানিতে চলে যেতে পারে। তো আলোর কোনো রশ্মি অর্থাৎ আপতিত রশ্মি কোনো বিভেদ তলে আপতিত হওয়ার পর, আমি আবারও বুঝাচ্ছি যে আলোর যে আপতিত রশ্মি, আলোর একটি আপতিত রশ্মি রয়েছে না? সো প্লিজ, আপতিত রশ্মি যেই বিন্দুতে আপতিত হয় তাকে বলা হয় আপতন বিন্দু, এবং যেই তলে আপতিত হয় তাকে বলা হয় বিভেদ তল। কি বলা হয়? বিভেদ তল। তো আলোর যে আপতিত রশ্মিটুকু যে অংশটুকু রয়েছে, খেয়াল করে দেখি, এখানে আপতিত রশ্মি বিভেদ তলের যে জায়গায় আপতিত হয়েছে, আপতিত হওয়ার পর সেটি যদি কাছ থেকে বের হয়ে অন্য কোনো মাধ্যমে চলে যায়, ঠিক আছে, তাহলে সেটাকে বলা হয় আলোর এই অংশটুকু ফিজিক্সে আলোচনা করা হয় এবং সেটুকুকে বলা হয় প্রতিসরণ। কি বলা হয়? প্রতিসরণ, কারণ সেই মাধ্যম থেকে সে বের হয়ে চলে এসেছে। কিন্তু এই লেজার যদি কাচ মাধ্যম থেকে বের হয়ে চলে আসে তাহলে তো সে তো সেন্ডার থেকে রিসিভারে পৌঁছাতে পারবে না। সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত পৌঁছানোর জন্য কোনোভাবেই আলোর প্রতিসরণ হওয়া যাবে না। কোনোভাবেই যেন এই আলোর প্রতিসরণটুকু যেন না হতে পারে, প্লিজ আমি আবার একটু আলোচনায় আসছি। পুরো প্রক্রিয়াটা একবার দেখাতে হচ্ছে আমাদেরকে। সো কোনোভাবেই সেন্ডার থেকে রিসিভারে যেন এই আলোটুকু না আসতে পারে, সেই জন্য যেটা করা হয়, আপতিত রশ্মির যেন কোনোভাবে প্রতিসরণ না হয় এই জন্য এর চারিপাশে এই যে কোর যে অংশটুকু রয়েছে চারিপাশে যে আবরণটুকু দেওয়া হয় সেই আবরণটুকুকে বলা হয় ক্ল্যাড বা ক্ল্যাডিং। আমরা আয়নার ক্ষেত্রে পাড়া লাগানো বুঝি। পাড়া লাগানো বলতে মূলত বোঝানো হয় যে কোনোভাবেই যত প্রতিবিম্ব দেখার জন্য, মানে আমরা আয়নায় যা দেখি, আমাদের নিজের যে চেহারা দেখি সেটাকে মূলত বলা হয় প্রতিবিম্ব। কোনোভাবেই যেন প্রতিবিম্ব দেখা যায় সেই জন্য আমরা আসলে কি করি, কাচের এক পার্শ্বে পাড়া লাগিয়ে দিই। পাড়া লাগানোর ফলে আমরা আমাদের নিজেদের প্রতিবিম্ব দেখতে পাই, অর্থাৎ আলোটি ওই আয়নায় প্রতিফলিত হয়ে আবার পুনরায় আমাদের দিকে ফেরত আসে, তাই আমরা কিন্তু আমাদের প্রতিবিম্ব দেখতে পাই। ঠিক একই কাজটি ব্যবহার করা হয় ফাইবার অপটিক্যাল কেবলে। কোনোভাবেই যেন এই যে লাইট সিগন্যাল যেটি আপতিত রশ্মি অর্থাৎ লেজার যেন বের না হয়ে যেতে পারে, কোনোভাবে যেন বের না হয়ে যেতে পারে, এই জন্য এর চারিপাশে কি লাগানো থাকে? পাড়া লাগানো থাকে, ঠিক আছে। এর প্রতিসারাঙ্ক কোরের প্রতিসারাঙ্ক থেকে কম, তাই কোনোভাবে লেজারটি বের হয়ে যেতে পারে না, মানে এই ক্ল্যাডকে ভেদ করে যেতে পারে না। তাই সে পূর্ণভ্যন্তরীণ প্রতিফলনের মধ্য দিয়ে সেন্ডার থেকে রিসিভার প্রান্তে সে পৌঁছে দেয়, ঠিক আছে। যদিও এটা সম্পূর্ণ পূর্ণভ্যন্তরীণ প্রতিফলনের মতন কাজ করে না, কিন্তু তার নিয়ম মেনেই মূলত সেন্ডার থেকে সে রিসিভারে লেজারটিকে পৌঁছে দেয়। এখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে। এই যে রিসিভার প্রান্তে, সেন্ডার থেকে রিসিভার প্রান্তে যখন লেজার যায়, রিসিভার বলতে একটি ডিভাইসকে বোঝানো হয়েছে। ডিভাইস কিন্তু মূলত বুঝে না যে ডিভাইস মূলত এই লেজারকে রিড করতে পারে না। এই ডিভাইসকে কোনো একটি রিসিভার ডিভাইস, কোনো একটি কম্পিউটার বা ফোনকে সেই লেজারটুকু বোঝানোর জন্য দুইটি ধাপে তাকে সহযোগিতা করতে হয়। একটি হচ্ছে ফটো ডিটেক্টর,
কি বলা হচ্ছে? ফটো ডিটেক্টর। ঠিক আছে, সো ফটো ডিটেক্টর বলতে মূলত কি বোঝানো হচ্ছে? হ্যাঁ, সো ফটো ডিটেক্টর বলতে মূলত বোঝানো হচ্ছে, ফটো ডিটেক্টর বলতে মূলত বোঝানো হচ্ছে যে যে মূলত লেজারটাকে রিড করে, মানে আলোক সিগন্যালটাকে বৈদ্যুতিক সিগন্যাল অর্থাৎ লেজারকে সে বাইনারিতে কনভার্ট করে দিবে। কারণ ডিভাইসের ভাষা কি? বাইনারি, অর্থাৎ ডিজিটাল সিগন্যাল। তো এই ডিভাইসকে বোঝানোর জন্য যে ডিজিটাল সিগন্যালটা ব্যবহার করা হয় সেটাকেই মূলত বোঝানো হচ্ছে কি, এই আলোটুকুকে বাইনারিতে রূপান্তর করার যে গুরু দায়িত্বটুকু পালন করে তার নাম হচ্ছে কি? ফটো ডিটেক্টর। ঠিক আছে, যদি প্রশ্ন আসে, এরকম বোর্ড পরীক্ষায় একটা প্রশ্ন এসেছে যে আলোক সিগন্যালকে বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর করে কে? ফটো ডিটেক্টর। এবার বৈদ্যুতিক সিগন্যালে অর্থাৎ বাইনারিতে রূপান্তর করে তো সেটাকে রিসিভারকে বোঝানো লাগবে। এই জন্য এরপরে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি? প্রসেসিং ইউনিট। কি ব্যবহার করা হয়? প্রসেসিং ইউনিট। প্রসেসিং ইউনিটের কাজ সেই বাইনারি ভ্যালুকে রিসিভারকে বোঝানো, সে বাইনারি যে ভ্যালুটা আমরা পেয়েছি সে বাইনারি ভ্যালুটাকে রিসিভারকে বুঝিয়ে দেওয়া। সো প্লিজ খেয়াল করে দেখো, তাহলে সবার ভিতরে যে অংশটুকু থাকে তাকে বলা হচ্ছে কোর। মূলত এর মধ্য দিয়ে লেজার যায় এবং লেজারটা যেন কোনোভাবেই কোরকে অর্থাৎ কাজকে ভেদ করে না চলে যেতে পারে, কারণ কাজ তো স্বচ্ছ, ভেদ করে চলে যেতেই পারে, প্রতিসরণ হয়ে যেতেই পারে, প্রতিসরণ যেন না ঘটতে পারে এই জন্য এই চারিপাশে কি ব্যবহার করা হয়? ক্ল্যাড ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? ক্ল্যাড। এবার সবার বাইরে যে অংশটুকু নিরাপত্তার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি? এই যে কালো অংশটুকু, যেটাকে আমরা কি বলছি? জ্যাকেট বলছি। কি বলছি? জ্যাকেট। তো এই তিনটি অংশের সমন্বয়ে ফাইবার অপটিক্যাল কেবল তৈরি হয়। তবে এর বাইরেও অনেক কথা আছে। ফাইবার অপটিক্যাল কেবল খুবই সূক্ষ্ম একটি তার, তো এটি এতটাই সূক্ষ্ম যে একটি তারকে কোনোভাবে যদি বাঁকানো যায় তাহলে সে ভেঙে যায়। তাহলে এই ধরনের তারের মধ্য দিয়ে ডেটা ট্রান্সমিট করা খুব বিপজ্জনক হয়ে যাচ্ছে। এই জন্য নিরাপত্তার জন্য ফাইবার অপটিক্যালে কি ব্যবহার করা হয়? অনেকগুলো ফাইবারকে একত্রিত করে অনেকগুলো ফাইবারের মাঝে একটি ধাতব রড রাখা হয়। ঠিক আছে, অনেকগুলো ফাইবারের মাঝে একটি ধাতব রড রাখা হয়, যাতে অনেকগুলো ফাইবার দিলে তো ধরো আমরা ছোটবেলায় একটি গল্প শুনেছি, অনেকগুলো যদি বাঁশের লাঠি যদি একত্রে করা হয় তাহলে সেটিকে কিন্তু ভাঙা সম্ভব না। ঠিক আছে, তো এরকম অনেকগুলো ফাইবারকে একত্রিত করার পর সেখানে ধাতব যে রডটুকু রাখা হয় তার ফলে ফাইবারটা কোনোভাবে বাঁকানো যায় না। যেহেতু বাঁকানো যায় না, সেটা ভেঙে যাওয়ারও কোনো চান্স থাকে না। তো অনেকগুলো ফাইবারকে ধাতব রডে মোড়ানোর পরেও চারি সাইডে পলিমারের আবরণ দেওয়া হয়। পলিমারের আবরণ যাতে কোনো ধরনের তরল পদার্থের প্রভাব না থাকে, যেটাকে আমরা মেটালিক ফয়েল বলছি। এবং তারপরে একটা জ্যাকেট থাকে। তো আমরা এখানে একটি ফাইবারের অংশ দেখছি। মূলত অনেকগুলো ফাইবার মিলেই আসলে ফাইবার অপটিক্যাল কেবল ব্যবহার করা হয়। যেমন ভারত থেকে বাংলাদেশে যে সাবমেরিন কেবল এসেছে, কক্সবাজার মানে সমুদ্রের তলদেশ হয়ে কক্সবাজারে যে সাবমেরিন কেবল এসেছে সেটি মূলত এই প্রক্রিয়াতেই এসেছে। অনেকগুলো ফাইবার একত্রে হয়ে মূলত সাবমেরিন কেবল হিসেবে আমাদের দেশে ব্রডব্যান্ড কানেকশনের জন্য নিয়ে আসা হয়েছে। সো প্লিজ আমরা এই ফাইবার অপটিক্যাল কেবলের যে অংশটুকু যেভাবে পরিবহন হয় সেই পরিবহন সম্পর্কে জানবো। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো ফাইবার অপটিক্যাল কেবলের ক্লাসিফিকেশন নিয়ে। ফাইবার অপটিক্যাল কেবলের আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লাসিফিকেশন দুই ধরনের, সিঙ্গেল মোড এবং মাল্টি মোড। তো এই আলোচনাটুকু যাবার আগে আমরা একটু জেনে নিব, এই যে পুরো ফাইবার অপটিক্যাল কেবল আমরা দেখতে পাচ্ছি, পুরো ফাইবার অপটিক্যাল কেবলের পুরো তারের ব্যাস, এই যে পুরো তারের ব্যাসার্ধ না কিন্তু ব্যাস হচ্ছে 150 মাইক্রন। মাইক্রন মানে মাইক্রোমিটার। ঠিক আছে, এবং তার মধ্যে শুধু যে কোর অংশটুকু রয়েছে, যদি শুধু কোর অংশটুকুকে আমি মেনশন করতে চাই, শুধু কোরের ব্যাস হচ্ছে, এই যে শুধু যে কোর অংশটুকু রয়েছে সেই কোরের ব্যাস হচ্ছে 8 থেকে 100 মাইক্রন। মূলত কোরের ব্যাসের পার্থক্যের কারণেই কোএক্সিয়াল কেবলের মতন তামার পুরুত্বের কারণেই কিন্তু ক্লাসিফিকেশন হয়েছিল। সো এই কোরের পার্থক্যের কারণেই, ব্যাসের পার্থক্যের কারণেই মূলত দুই ধরনের ক্লাসিফিকেশন, একটি হচ্ছে সিঙ্গেল মোড এবং একটি হচ্ছে মাল্টি মোড। কোনো কোরের ব্যাস যদি 8 থেকে 12 মাইক্রন হয় তাহলে তাকে সিঙ্গেল মোড বলা হয়, আর কোনো কোরের ব্যাস যদি 50 থেকে 100 মাইক্রন হয় তাহলে তাকে বলা হয় মাল্টি মোড। তাহলে আমরা বুঝতে পারছি সিঙ্গেল মোড খুবই সূক্ষ্ম একটি অংশ, খুবই সূক্ষ্ম একটি তার, এবং মাল্টি মোড তার থেকে একটু বেশি প্রস্থ সমৃদ্ধ একটি তার। তো অনেকে বলতে পারে যে তাহলে ভাই মাঝের অংশটুকু কি, 12 থেকে 50 অংশটুকু কি? আসলে প্রযুক্তি কখনো স্ট্যান্ডার্ড মেনটেন করে চলানো হয় না। কেউ ধরো যে 8 থেকে 50 থেকে 100 আবিষ্কার করেছে, তাকে যে পরবর্তীতে আবিষ্কার করতে হলে 50 থেকে আবিষ্কার করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সেটি মূলত এই
রেঞ্জের মধ্যে, মূলত প্রযুক্তি যত উন্নত করা যায়। ঠিক আছে, তো আমরা এখন যে জিনিসটি সম্পর্কে জানবো, সিঙ্গেল মোড এবং মাল্টি মোডের কিছু বৈশিষ্ট্য আছে। তবে বৈশিষ্ট্য জানার আগে আমাদের তাদের কিছু বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে। সিঙ্গেল মোড কিন্তু খুবই সূক্ষ্ম একটি অংশ, এই তারটি খুবই একটি সূক্ষ্ম একটি অংশ, ঠিক আছে। এবং মাল্টি মোড মূলত তার থেকে একটু বেশি প্রস্থ সমৃদ্ধ, একটু তার প্রস্থতা একটু সাধারণ থেকে বেশি। আচ্ছা, যদি কোনো প্রস্থচ্ছেদ অনুযায়ী কোনো তারের ব্যাস যদি খুবই অল্প হয়, তার মানে সেখানে সেন্টার থেকে রিসিভারে ডেটা পরিবহনের জন্য পথটা যেহেতু ছোট, সেখান থেকে একটি সিগন্যাল ট্রান্সমিট হতে পারবে। কয়টি সিগন্যাল ট্রান্সমিট হতে পারবে? একটি সিগন্যাল ট্রান্সমিট হতে পারবে। একটি সিগন্যাল ট্রান্সমিট হয় তাকে বলা হয় সিঙ্গেল মোড। এবং সিঙ্গেল মোডের বৈশিষ্ট্য কি? ধরো কোনো একটি রাস্তায় একটি যানবাহন রয়েছে, তাহলে কি তার গতি বেশি হবে না? গতি যখন বেশি হবে, সে অনেক দূর অতিক্রম করতে পারবে না? সিঙ্গেল মোডের ক্ষেত্রে ঠিক তাই ঘটে। এখানে যেহেতু তার প্রবাহ পথ দিয়ে একটি মাত্র সিগন্যাল ট্রান্সমিট হয়, সে অনেক দূর অতিক্রম করতে পারে এবং সে দ্রুত গতিতে সেই পথটি অতিক্রম করতে পারে। তবে সূক্ষ্ম হওয়ায় তার খরচ তুলনামূলকভাবে বেশি। এরপরে আসছি আমরা মাল্টি মোড নিয়ে। মাল্টি মোডের সেন্ডার থেকে রিসিভারের প্রস্থ একটু বেশি হওয়ার কারণে সেখানে একাধিক সিগন্যাল যেতে পারে। কি যেতে পারে? একাধিক সিগন্যাল যেতে পারে। একাধিক সিগন্যাল যদি যাই, ধরো ফর এক্সাম্পল কোনো একটি রাস্তার যে অংশটুকু রয়েছে সেখানে একাধিক সিগন্যাল ট্রান্সমিট হচ্ছে, তাহলে একাধিক যানবাহন পরিচালিত হচ্ছে, তার মানে সেখানে কি ট্রাফিক তৈরি হবে, জ্যাম তৈরি হবে, গতি তো সিঙ্গেল মোডের মতন হবে না। যদি একাধিক সিগন্যাল যায় তাহলে কি গতি হ্রাস পাবে, সে কম দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে মাল্টি মোড এই কারণে বলা হয়েছে কারণ সেখান থেকে একাধিক সিগন্যাল ট্রান্সমিট হয়। হ্যাঁ, কারণ তার পুরুত্ব বেশি, তাই যেহেতু তার প্রস্থচ্ছেদ অনুযায়ী অংশটুকু 50 থেকে 100 মাইক্রোমিটার, তাই সেখান থেকে একাধিক সিগন্যাল যায়, তাই গতি সিঙ্গেল মোডের মতন হয় না, বেশি দূর অতিক্রম সে করতে পারে না। এবং তুলনামূলকভাবে এর ব্যাসটুকু বেশি হওয়ার কারণে এর খরচ তুলনামূলকভাবে সাশ্রয়ী, কিন্তু সিঙ্গেল মোডের খরচ মূলত তুলনামূলকভাবে ব্যয়বহুল। তো যাই হোক, আমরা ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে যে ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশনটুকু জানলাম। আমরা প্রথম ক্লাসে তার মাধ্যমে প্রথমে আলোচনা করেছিলাম ফাইবার অপটিক্যাল কেবল, তারপরে ব্যবহার করেছিলাম টুইস্টেড কোএক্সিয়াল কেবল নিয়ে আলোচনা করেছিলাম, তারপর টুইস্টেড পেয়ার কেবল নিয়ে আলোচনা করেছিলাম, তারপর আজকে আলোচনা করলাম ফাইবার অপটিক্যাল কেবল। এই তিনটি কেবলই এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আশা করি ফাইবার অপটিক্যাল কেবল সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। তোমাদের ক্লাসটি কেমন লাগলো আমাকে জানাবা, এবং পূর্ববর্তী ক্লাসগুলো না করে থাকলে সেই ক্লাসগুলো প্লেলিস্ট অনুযায়ী তোমরা ধারাবাহিকভাবে করতে পারো। তাহলে আশা করি সেখান থেকে তোমরা উপকৃত হতে পারবা। সামনে আলোচনায় আমরা নিয়ে আসবো ওয়্যারলেসের যে 3 ধরনের ওয়্যারলেস মিডিয়াম রয়েছে সেই সম্পর্কে। সো ওয়্যারলেসের প্রথমে আমরা আলোচনা করব সামনের দিন রেডিও ওয়েভ নিয়ে, তারপরে মাইক্রোওয়েভ, তারপরে পর্যায়ক্রমিকভাবে ইনফ্রারেড নিয়ে আলোচনা করলো। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ একটি ক্লাসে দেখা হবে, সেখানে আমরা আরো বিস্তারিত আলোচনা নিয়ে আসবো। এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।